ওয়েলকাম টু সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেল। আমার আজকের আলোচনা পর্বে থাকছে একাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য কালিদাসের মেঘদূত। মেঘদূত পড়ানোর আগে আমি কালিদাসের কাব্য পরিচিতি বা কালিদাসের রচনা সামগ্রী সম্পর্কে কিছু কথা বলি। কালিদাস সংস্কৃত সাহিত্যের সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন তার নাট্য রচনার ক্ষেত্রে। কালিদাসের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ নাটক যেটি, সেটি হল অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস সংস্কৃত সাহিত্যকে শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্য উপহার দিয়েছেন। তো দৃশ্যকাব্য কোনগুলো? দৃশ্যকাব্য বলতে যেগুলোকে আমরা বলবো নাটক, আর শ্রব্যকাব্য বলতে শ্রব্যকাব্যের মধ্যে মহাকাব্য, গীতিকাব্য, খণ্ডকাব্য ইত্যাদি যেগুলো সব পড়ে সেগুলো হচ্ছে শ্রব্যকাব্য। তো কালিদাসের সেই দৃশ্যকাব্য মানে যেগুলো নাটক, সেরকম কালিদাস নাটক লিখেছেন তিনটি। অভিজ্ঞান শকুন্তলম একটি, যেটি হচ্ছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয়তা কালিদাস লাভ করেছেন এই নাটকটির জন্যই। 7 অঙ্কের একটি নাটক অভিজ্ঞান শকুন্তলম। দ্বিতীয় নাটক বিক্রমরবর্ষিয়ম, তৃতীয় নাটক মালবিকাগ্নিমিত্রম। তাহলে তিনটি দৃশ্যকাব্য। আর সভ্যকাব্য কালিদাস লিখেছেন, সভ্যকাব্যের মধ্যে মহাকাব্য লিখেছেন দুটি, একটি কুমার সম্ভবম আর একটি হচ্ছে রঘুবংশম। আর কালিদাস লিখেছেন কি গীতিকাব্য, গীতিকাব্য দুটি। গীতিকাব্যের মধ্যে রয়েছে একটি মেঘদূত বা মেঘদূতম, আর একটি হচ্ছে ঋতু সংহারম। সব মায়াসন্ত কেন বলছি, ঋতু সংহারম মেঘদূতম কেন বলছি? কারণ সংস্কৃত যে কোনো গ্রন্থ সবসময় ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো রূপ দেওয়া হয়। তাহলে এখন আমি আসি আমাদের যে পাঠ্য মেঘদূত। মেঘদূতটা কি বললাম? মেঘদূতটা হচ্ছে কালিদাসের গীতিকাব্য বা খণ্ডকাব্যও বলা হয় বা দূতকাব্যও বলা হয়। তো কালিদাসের এই যে মেঘদূত গীতিকাব্য, এই মেঘদূত গীতিকাব্যের কাব্যটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা উত্তর মেঘ। তো পূর্ব মেঘ উত্তর মেঘ মিলিয়ে মোট মেঘদূত কাব্যে শ্লোক সংখ্যা 121টি। পূর্ব মেঘে আছে 66টি আর উত্তর মেঘে আছে 55টি, মোট 121টি শ্লোক আছে। তার মধ্যে আমরা পূর্ব মেঘের প্রথম দিকের 10টি শ্লোক আমরা পড়ব। তো 10টি শ্লোকই আমাদের একাদশ শ্রেণীর পাঠ্যে রয়েছে। এখন একটি একটি করে শ্লোকের আমি বিস্তারিত বা সম্পূর্ণ ডিটেলস আলোচনা আমি করতে চলেছি। তো চলো প্রথমেই আমি প্রথম যে শ্লোকটি তোমাদের পাঠ্যে রয়েছে সেই শ্লোকটি বলি। তার আগে শ্লোক বলার আগে আমি মেঘদূত সম্পর্কে সংক্ষেপে একটু বলে নিই। মেঘদূত বলেছি, দূত মানে কি? দূত কথার অর্থ হচ্ছে যে সংবাদ পাঠায়, যে সংবাদ প্রেরণ করে তাকে দূত বলে। তো এখানে মেঘকে দূত করা হয়েছে। কে করেছে? না, মেঘদূত যে কাব্য, সেই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে যক্ষ। তো যক্ষ থাকে কোথায়? যক্ষ থাকে অলকাপুরীতে, তার প্রভুর অট্টালিকা অলকাপুরীর যে বিশাল সুন্দর অট্টালিকা, সেই চারদিক বাগান বেষ্টিত অট্টালিকা। তো সেই অট্টালিকায় প্রভু কুবেরের অধীনে কিন্তু যক্ষ কাজ করে। ঠিক আছে, তার প্রভুর নাম হচ্ছে কুবের। তো প্রভু কুবেরের কাছে কাজ করতে করতে হঠাৎ যক্ষের যখন বিবাহ হয়, মানে সদ্য বিবাহ যখন হলো বা নববিবাহিত যক্ষ একদিন প্রভুর কর্তব্যকর্মে অবহেলা করে ফেলেছে, কাজে অবহেলা করে ফেলেছে। তো সেই কারণেই তার প্রভু তার প্রতি রেগে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে কিন্তু যক্ষকে একটি অভিশাপ দিয়েছে। অভিশাপটি কি? না, 1 বৎসরের জন্য ওই অলকাপুরী থেকে সুদূর রামগিরির আশ্রমে নির্বাসন, অর্থাৎ তাকে পত্নীকে ছেড়ে থাকতে হবে 1 বৎসর। নতুন বিয়ে করলেও কিন্তু সেই পত্নীর থেকে বঞ্চিত হয়ে ওই অভিশাপ মতো দীর্ঘদিনের জন্য 1 বৎসরের জন্য নির্বাসনে চলে যায় কে? যক্ষ। তো যক্ষ যখন সেই রামগিরির আশ্রমে যখন নির্বাসনে কাটায়, তো নির্বাসনে কাটাতে কাটাতে 8 মাস পেরিয়ে যায়। অতি কষ্টে 8 মাস সেখানে অতিক্রম করলো। করার পরে সেই সময়ে আকাশের দিকে তাকিয়ে যক্ষ
একখণ্ড কালো মেঘকে দেখতে পেল। তো সেই যে কালো মেঘকে দেখল, সেই মেঘকে দেখে তখন যক্ষ কি করলো, এদিকে যক্ষ কামার্ত যক্ষ কিন্তু প্রিয়ার জন্য চিন্তায় ব্যাকুল হয়েই রয়েছে, কারণ নতুন বিয়ে করেছে, হওয়াটাই স্বাভাবিক। তো সেই কারণেই কিন্তু সেই প্রিয়ার চিন্তায় ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ, আর যক্ষের মধ্যে এরকম চিন্তা যে তার স্ত্রী বেঁচে আছে কিনা, বা তার স্ত্রী হয়তো এরকম ভাবতে পারে যে তার স্বামী বেঁচে আছে কিনা বা আর ফিরে আসবে কিনা। তো এই সমস্ত নানান চিন্তা ভাবনা কিন্তু তার স্ত্রীর মনে জাগতে পারে। তো সেই কারণবশতই 8 মাস পেরিয়ে যাওয়ার পর যক্ষ কী করলো, যক্ষ মনে করলো যে তার প্রিয়ার কাছে সংবাদটা জানানো দরকার যে যক্ষ নির্বাসনে আছে, সে বেঁচে আছে এবং আর 4 মাস পর সে ফিরে যাবে। তো সেই জন্যই সেই মুহূর্তে কি করবে, সেই নির্জন আশ্রমের মধ্যে, সেখানে কেউ কোথাও নাই, কোনো জনশূন্য নেই, জনপ্রাণী নেই। তো সেই মানে সম্পূর্ণ জনশূন্য জায়গাটা। তো সেই কারণেই যক্ষ তখন কাকে কার মাধ্যমে সংবাদ পাঠাবে না, ওই দেখলো মেঘ সরে 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 যাচ্ছে। তো সেই সময় সেই অচেতন মেঘকেই তখন কিন্তু যক্ষ চেতন অচেতনের ভেদ ভুলে গেছে। কালিদাস এখানে এই প্রসঙ্গে বলেছেন যে কামার তাহি প্রকৃতি কৃপণা চেতন অচেতন ইস্যু, অর্থাৎ যারা কামার্ত তারা কি হয়, চেতন অচেতনের জ্ঞান ভুলে যায়, চেতন অচেতনের ভেদাভেদ পার্থক্য নির্ণয় করতেও তখন আর পারে না। তো সেই মতোই এই একখণ্ড কালো মেঘ দর্শনে যক্ষের চিত্ত কিন্তু ব্যাকুল হয়ে উঠেছে। সেই সময় যক্ষ কি করলো, যে অচেতন মেঘকেই কিন্তু তখন তার প্রিয়ার কাছে দূত প্রেরক রূপে কিন্তু নিযুক্ত করে দিল। তো প্রিয়ার কাছে দূত প্রেরক রূপে নিযুক্ত করার পর যক্ষ মেঘকে কিন্তু যাত্রাপথটা নির্দেশ করে দিল, কোথায় যেতে হবে। সেখানে গেলে দেখতে পাবে, কোথায় যাবে না, সেই অলকাপুরী, যেখানে সেই বিশাল অট্টালিকা, সুন্দর উজ্জ্বল ধৌত চকচকে অট্টালিকা, যেখানে সেই অট্টালিকার চারিদিকে রয়েছে বাগান, সুন্দর উদ্যান, তাই তো। আর সেখানেই রয়েছে, সেই অট্টালিকাতেই রয়েছে তার ভাতৃজায়া। যক্ষ কিন্তু নিজের পত্নীকে মেঘের ভাতৃজায়া বলেছে। তো সেই ভাতৃজায়াকে সেখানে গেলেই দেখতে পাবে, সে রচিল উড়িয়ে প্রসিত পত্রিকার জীবনযাপন করছে। প্রসিত পত্রিকা কেন বলা হয়েছে? প্রসিত পত্রিকা মানে যে নারীর স্বামীরা বিদেশে থাকে, বাইরে থাকে, বা নারীদের ছেড়ে থাকে, দূরে থাকে, তাদেরকে বলা হয় প্রসিদ্ধ পত্রিকা নারী। তো যেহেতু যক্ষ তার স্ত্রী থেকে বঞ্চিত হয়ে দূরে রয়েছে, সেই জন্য তার স্ত্রী স্বাভাবিকভাবেই প্রসিদ্ধ পত্রিকা রূপে সে কিন্তু সেখানে অবস্থান করছিল। তো সেই জন্যই সেই প্রসিদ্ধ পত্রিকা ভাতৃজায়াকে সেখানে গেলেই মেঘ দেখতে পাবে। সেই অট্টালিকার সোজাসুজি যখন সরে সরে মেঘ যাবে, তখন কিন্তু সেখানে দেখতে পাবে, আর সেখানেই নিয়ে যেতে হবে মেঘকে সংবাদ। ঠিক আছে? তো এইভাবেই যক্ষ কিন্তু মেঘকে দূতরূপে নিযুক্ত করলো। এবার দূতরূপে যেহেতু নিযুক্ত করেছে, সেই জন্যই তার একটা কর্তব্য রয়েছে, মেঘকে স্বাগত জানানো। তো মেঘকে স্বাগত জানানোর জন্য যক্ষ কুচ্চি ফুলের অর্ঘ্য সাজিয়ে মেঘকে স্বাগত জানিয়েছে প্রীতিপূর্ণ বাক্যে, মেঘের প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, যেহেতু মেঘ তার এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিল। ঠিক আছে? তো এই পর্যন্তই, এটাই হচ্ছে তোমাদের মেঘদূত। যেহেতু মেঘকে দূত রূপে নিযুক্ত করলো, সেই জন্যই এর নাম হলো কি মেঘদূত। তো এবারে আসি প্রথম শ্লোক, যেটা তোমাদের পাঠ্যে আছে, যে কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্তা সাপেন অস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন বর্তু যক্ষশ্চক্রে জনক তনয়া স্নানপূর্ণ উদকেষু স্নিগ্ধ ছায়াতরুষু বসতিং রাম গির্জাশ্রমেষু। দেখো, তো এখানে সেই রামগিরির যে আশ্রমে যক্ষের নির্বাসন হয়েছে, সেই আশ্রমটার একটা সুন্দর বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে যক্ষ কেন প্রভুর কাজে অবহেলা করেছে, কেন প্রভু তাকে অভিশাপটা দিয়েছে, কতদিনের জন্য অভিশাপটা দিয়েছে, ঠিক আছে, সেইটুকু বর্ণনাই কিন্তু এখানে আমরা পড়ব। দেখো, কশ্চিৎ, কশ্চিৎ মানে কি কোনো এক ব্যক্তিকে বোঝালে কশ্চিৎ হয়, স্থান বোঝালে কস্মিঞ্চিৎ হয়। এখানে ব্যক্তিকে, এখানে যক্ষকে বোঝাচ্ছে। কশ্চিৎ তৃতীয় লাইনে যক্ষ, কর্তা কিন্তু এখানে যক্ষ, কোনো এক যক্ষ। ঠিক আছে? যে কান্তা বিরহ গুরু না, কান্তা মানে কি? কান্তা মানে দৈতা বা পত্নী বা স্ত্রী। তাহলে বিরহ গুরু না বলছি, গুরু না মানে কি এখানে গুরুতর, তাহলে গুরুতর পত্নী বিরহে যে কাতর। ঠিক আছে? সাধিকার প্রমত্ত, যে নিজের অধিকার প্রমত্ত হয়েছে, নিজের কর্তব্য জ্ঞানকে হারিয়ে ফেলেছে, কর্তব্যকে ভুলে গেছেন, কি করা উচিত সেটা ভুলে গেছে। তাহলে কি জন্য? প্রশ্ন,
কী জন্য স্বাধিকার প্রমত্ত হয়েছে বা স্বাধিকার প্রমত্ত কে? স্বাধিকার প্রমত্ত হচ্ছে যক্ষ। সে সদ্য বিবাহ করেছে, তাই না? সেই সদ্য বিবাহিত যক্ষ গুরুতর পত্নী বিরহে কাতর হয়ে, এই যে কান্তা, কান্তা মানে পত্নী, পত্নী বিরহে কাতর হয়ে প্রভুর কাজে সে অবহেলা করে ফেলেছে। স্বাভাবিকভাবেই তখন তার প্রভু রেগে গেছে, তাই তো? রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। অভিশাপ কি দিচ্ছেন না, সাপেন অস্তং গমিত মহিমা। দেখো, সাপেন মানে কি? অভিশাপের দ্বারা। অস্তং গমিত মহিমা, অস্ত গেছে মহিমা মানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার যে মহিমা যশ খ্যাতি ছিল, সেই যশ বা খ্যাতি বিলুপ্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে ওই অভিশাপের মাধ্যমেই। অভিশাপটা কি না, বর্ষ ভোগ্যেন মানে 1 বৎসরের জন্য তাকে ভোগ করতে হবে নির্বাসন। ঠিক আছে? ভর্তু, ভর্তু মানে কি? এখানে ভর্তৃ থেকে এসছে, ভতয়ের রি থেকে এসছে ভর্তু। ঠিক আছে? মানে রিকারান্ত শব্দের ষষ্ঠীর 1 বচন রয়ের, তাহলে ভর্তুর অর্থাৎ প্রভুর, প্রভ পরপরা ভয়কার বিসর্গ, ভর্তুর যদি সংস্কৃত প্রতিশব্দ করতে চাই, তাহলে সেই প্রভুর, তাই না? তাহলে প্রভুর শাপেন অভিশাপে অস্তাঙ্গমিত, অস্ত গেছে মহিমা, কার? যক্ষের। অভিশাপ কি বললাম? বর্ষভোগ্যেন 1 বৎসর ভোগ। কি ভোগ? না নির্বাসন ভোগ, অর্থাৎ রামগিরির আশ্রমে তাকে 1 বৎসর কাটাতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে কার মহিমা নষ্ট হয়েছে, এরকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে? স্বাধিকার প্রমত্তকে, তাকে স্বাধিকার প্রমত্ত বলার কারণ কি? ঠিক আছে, এগুলো লিখতে পারবো। কারণ প্রভুর কর্তব্যে অবহেলা সে করেছে, অধিকার থেকে তার যেটা নিজের অধিকার, সেই অধিকারে প্রমত্ত হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে, ভুলে গেছে। এখানে প্রমত্ত না ভুলে যাওয়া অর্থে। ঠিক আছে? সেই কারণেই কি না তাকে স্বাধিকার প্রমত্ত বলা হয়েছে। আর এই স্বাধিকার প্রমত্ত হওয়ার কারণও বললাম, পত্নী বিরহে কাতর হয়েছে সেই জন্যই। ঠিক আছে? এবারে বলি, এখানে যক্ষ চক্রে, আমি যক্ষটা কর্তা বলেছি, একইভাবে চক্রটাকে ক্রিয়া হিসাবে শেষে বলবো। হ্যাঁ, জনক তনয়া স্নানপূর্ণ উদকেশু। দেখো, জনক তনয়া, জনককে, জনক হচ্ছে মিথিলার রাজা জনক, তার তনয়া মানে তার পুত্র, তার কন্যা কে? সীতা। মিথিলা রাজ জনকের কন্যা সীতা, তার স্নানে পূর্ণ, তার স্নানে পবিত্র, উদকেশু মানে উদক সমূহ, অর্থাৎ জল, জল। কোথাকার জল? ওই যে যেখানে যক্ষ নির্বাসিত হয়েছে, সেই রামগিরির আশ্রমে, সেখানেই একটা সরোবর, জলাশয়। সেই জলাশয়ে সীতা, মিথিলা রাজনন্দিনী সীতা সেখানে স্নান করেন, আর সেই সীতার স্নানে পবিত্র সেই জলাশয়। ঠিক আছে? তাহলে এটা একটা রামগিরির আশ্রমের বৈশিষ্ট্য। যদি বলে রামগিরির আশ্রমের বৈশিষ্ট্য লেখো, 1 নম্বর দিয়ে লিখবো মিথিলা রাজ জনকের কন্যা সীতার স্নানে পবিত্র জলাশয়ে যুক্ত আশ্রমটি। তারপর কি? স্নিগ্ধ ছায়া তরুসু, স্নিগ্ধ ছায়া বিস্তারকারী তরুযুক্ত, অর্থাৎ সেই আশ্রমটি যে বৃক্ষ দ্বারা বেষ্টিত, সেই বৃক্ষগুলি সবসময় যেন সেখানে স্নিগ্ধ ছায়া প্রদান করে চলছে মানুষকে। ঠিক আছে? সেই রকমই সেই রামগির্যাশ্রমেষু, অর্থাৎ রামগিরিযুক্ত আশ্রমেষু সন্ধি করে রামগিরি, গিরি মানে কি? পর্বত। তো সেই রামগিরির সেই আশ্রমে, সেই পর্বতে, সেখানেই, হ্যাঁ, রামগিরি পর্বত সন্নিকটস্থ সেই যে আশ্রম, সেই আশ্রমে সেখানেই বসতিং চক্রে, এই বসতিংটা এখানে যোগ্য চক্রে আছে, এই চক্রটা না, বসতিং চক্রে মানে বসবাস করে থাকে। ঠিক আছে? অর্থাৎ সেখানেই নির্বাসনে কাটাতে থাকে। কে? না এই যক্ষ। হলো? তাহলে রামগিরির আশ্রমের এই একটা বৈশিষ্ট্য, স্নিগ্ধ ছায়া তরু, অর্থাৎ স্নিগ্ধ ছায়া বিস্তারকারী তরুযুক্ত, আর মিথিলা রাজ জনকের কন্যা সীতার স্নানে পবিত্র জলাশয় যুক্ত। এবারে জনক তনয়াকে, জনক তনয়া হলেন সীতা, জনকটিকে এখানে সীতার পিতা। ঠিক আছে? তনয়া মানে কি? তনয়া মানে কন্যা। ভর্তুপদটির সংস্কৃত প্রতিশব্দ কি? না ভর্তুপদের সংস্কৃত প্রতিশব্দ প্রভ, পরফলা ভয় ওকার বিসর্গ, প্রভু শব্দের ষষ্ঠীর 1 বচন। ঠিক আছে? এরকম প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হতে পারে। স্বাধিকার প্রমত্তকে, তার স্বাধিকার প্রমত্ত হওয়ার কারণ, কারণ সদ্য বিবাহিত। ঠিক আছে? সেই কারণেই পত্নী বিরহে কাতর হয়েছে গুরুতর, আর তাই প্রভুর কাছে সে অবহেলা করে ফেলেছে, যার জন্যই ফলস্বরূপ তাকে প্রভুর দ্বারা অভিশপ্ত হতে হয়েছে। আর সেই অভিশাপে তার মহিমা বা যশ সেটা অস্তঙ্গমিত, অস্ত গেছে, অর্থাৎ সেটা নষ্ট হয়েছে। ঠিক আছে? কতদিনের জন্য নির্বাসন? বর্ষভোগ্যেন 1 বৎসরের জন্য। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি মোটামুটি সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দিলাম, সমস্ত শ্লোকটা সম্পূর্ণ খুঁটিয়ে কিন্তু বলে দিলাম, মানেগুলোও বললাম। ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে এই ধরনের শিক্ষামূলক যাবতীয় ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।